হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 গ্যাসের প্রসারণ অধ্যায়ের থিওরি পোরশন আমরা লাস্ট ভিডিওতে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা ফিফথ ভিডিওতে এই চ্যাপ্টারে যেহেতু এমসিকিউ কম রয়েছে এক্সারসাইজে, তো এমসিকিউ এবং এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা, কারণ হচ্ছে যে সব ফর্মুলাগুলো রয়েছে সেগুলো সবগুলোই প্রায় তোমরা দশম শ্রেণীতে পড়েছিলে। তো শুধুমাত্র চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক সেটাও ছিল, তো অলমোস্ট সবই রয়েছে। তো শুধু একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ নিউমেরিক্যালস করার সময় তোমাদের এটা কাজে লাগবে। তো তোমরা মনে করে দেখো, আমরা যতগুলো সূত্র পড়েছিলাম এই চ্যাপ্টারে, তো তার মধ্যে আদর্শ গ্যাসের যেটা সমীকরণ PV nRT, এবং আমরা এই n কে গ্যাসের ভর বাই গ্যাসের আণবিক ভর, অর্থাৎ যেটা মোল সংখ্যা আর কি, যেটাকে আমরা আণবিক ভার বলি অ্যাকচুয়ালি, ক্যাপিটাল N কে, আর m হচ্ছে গ্যাসের ভর। তো এই সমীকরণ দিয়ে আমরা সবগুলোই পেয়ে যাব, কারণ হচ্ছে এই PV সমান যেটা ধ্রুবক সেটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এবং V সমানুপাতিক T এবং P সমানুপাতিক T। তো এগুলো সব আমাদের চার্লসের সূত্র রয়েছে, এটা রয়েছে চাপের সূত্র। তো এগুলো বেশি বলছি না, কারণ টেনে পড়েছো আর আমরা আগের চারটা ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে চার্লসের সূত্র থেকে যে গাণিতিক রূপ আমরা জানি, তাহলে এই যে গাণিতিক রূপ যেটা রয়েছে, তো এই ক্ষেত্রে যেটা আমাদেরকে কাজ করতে হবে সেটা তোমরা দেখবে বইতেও রয়েছে, যে এই যে ফর্মুলা তোমরা থিওরি পড়ার সময় মনে করে দেখো আমরা পড়েছিলাম। আমি প্লাস মাইনাস এই কারণে লিখেছি, প্লাস যেমন বইতে রয়েছে, মাইনাস এই কারণে, কারণ উষ্ণতা হ্রাস করলেও একই রেটেই কিন্তু আয়তন হ্রাস হয়। তো এটা বাদে আমরা যেটা পড়েছিলাম সেই গামা পি এবং গামা ভি, যেটা আদর্শ গ্যাসের জন্য, অর্থাৎ আমাদের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক, তো তাদের যে মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেম ভ্যালুই হয়, এটাও আমরা প্রুফ করে দেখেছি। তো এখান থেকে মনে করো দেখো, এই দুটোর জন্য আমরা এক্সপ্রেশনও লিখেছিলাম, তোমরা বইতেও দেখতে পারো। যেমন ধরো গ্যাসের আয়তন গুণাঙ্ক অর্থাৎ গামা পি, তো গামা পি সমান কত না, আয়তন গুণাঙ্ক যেহেতু, তাহলে চাপ কি হবে, স্থির থাকবে, তাহলে V0 * T। একইভাবে এই যে গামা ভি যেটা রয়েছে, অর্থাৎ আমাদের চাপ গুণাঙ্ক, তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু লিখতে পারি। তো একইভাবে আমাদের এই কেলভিন স্কেলের সম্বন্ধে আমরা পড়েছি, কেলভিনে যদি প্রকাশ করতে হয় তাহলে উষ্ণতা যেটা সেলসিয়াসে থাকবে তার সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে আমরা মানটা কেলভিনে পেয়ে যাব। তো তোমরা বইতেও দেখতে পারো এরকম ফর্মুলাগুলো রয়েছে, তো এগুলো আমরা আলোচনা করেছি, আবার একবার মনে করে দিলাম। এবারে যেটা আমাদের নেক্সট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা এই সম্পর্কটা প্রুফ করেছিলাম থিওরিতে লাস্ট ভিডিওতে, অর্থাৎ গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতা এবং ঘনত্বের সম্পর্ক P/ρT = R/m। এখানে গ্যাসের আণবিক ভর রয়েছে, অর্থাৎ আণবিক ভার রয়েছে, গ্যাসের ঘনত্ব রয়েছে। তো এই একটা সম্পর্ক দিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ করতে পারবো, অঙ্কও করতে পারবো, যেখানে দেখবে কিছু জায়গাতে রয়েছে জায়গায় ডি লেখা থাকে, তো কোনো অসুবিধা নেই। তো আমরা একটা নির্দিষ্ট গ্যাসের জন্য অঙ্ক বলতে পারি, যেখানে দেখবে R এবং m তো সেম, R তো এমনিও সেম, নির্দিষ্ট গ্যাস হলে m ও সেম, তখন আমরা এটাকে P1/ρ1 T1 = P2/ρ2 T2 দিয়ে অঙ্ক লাগতে পারে। তো এই ফর্মুলাগুলো হলে মোটামুটি আমাদের কিন্তু কোনো রকম সমস্যা এই চ্যাপ্টারে অন্তত হবে না। এবারে আমরা আশা করব যে এই ফর্মুলাগুলো দিয়ে প্রয়োগ আমরা অনুশীলনতেও পাবো, সেটা আমরা একটু দেখে নেব। তো এমসিকিউ তোমরা দেখবে মোট 18টা রয়েছে, 18এর মধ্যে লাস্টের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, 18 এবং 17 এই দুটো। তো 18টা বইতেই করে দেওয়া রয়েছে, তো সেটা নিয়ে আর বলছি না। 17টা অবশ্যই আমি বলবো, আর তার আগে আমরা 1 থেকে 17 পুরোটাই আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। সবচেয়ে প্রথম 1এর দাগে যে প্রশ্নটা রয়েছে, কঠিন ও তরলের সঙ্গে তুলনা করলে দেখা যায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কি হবে। তো স্বাভাবিকভাবে গ্যাসের ক্ষেত্রে অণুগুলো একটু দূরে দূরেই থাকে, নির্দিষ্ট আকার আয়তন তো নেই, তরলের মতোই পাত্রে যেটা রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, বিভিন্ন আয়তনও তাই। তাহলে আমরা যখন তাপ প্রয়োগ করবো, তো সমান পরিমাণে তাপ কঠিনকে দেওয়া হলো, তরলকে দেওয়া হলো এবং গ্যাসকে দেওয়া হলো, স্বাভাবিকভাবে গ্যাসের ক্ষেত্রে প্রসারণটা বেশি হবে, অণুগুলো দূরে দূরে থাকে। তার মানে এটা হবে 1এর দাগে যেটা রয়েছে সেটা হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 2, নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসের আয়তন ও চাপ উভয়কেই বৃদ্ধি পেতে দেখা গেল। তাহলে দেখো ভিও চেঞ্জ হচ্ছে, পিও চেঞ্জ হচ্ছে, দুটোই বাড়লো। এটা যদি ঘটে তাহলে তাপমাত্রা কি হবে? না দেখো, নরমাল ভাবে যদি বলা হয় যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা থাকে,
তো পিও বাড়ছে, ভিও বাড়ছে, আর এন নির্দিষ্ট আছে, আর তো অবভিয়াসলি নির্দিষ্ট আছে। তাহলে পিভি যেহেতু বাড়লো মানে দুটোই পজিটিভ মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে টিও পজিটিভ যেহেতু সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো অপশন সি উষ্ণতা বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক লেখা রয়েছে। কিরকম লেখা রয়েছে না গামা এস সলিড, গামা এল লিকুইড, গামা জি ফর গ্যাস। তো এই যে তিনটে মান দেওয়া রয়েছে তোমাদের এখানে বইতে বলা রয়েছে যে এদের মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তোমরা অপশন বি টা একটু দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কেন এটা সঠিক উত্তর। অপশন বি তে বলা রয়েছে যে কি ভিন্ন ভিন্ন কঠিন ও তরলের ক্ষেত্রে গামা এস গামা এল ভিন্ন। স্বাভাবিকভাবে যেহেতু গামার মান ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলাদা হবে, গামা এল ও ডিফারেন্ট লিকুইডের ক্ষেত্রে আলাদা হবে। বিভিন্ন তরল বিভিন্ন রকমের প্রসারণ গুণাঙ্ক। কিন্তু গামা জির মান সব গ্যাসের ক্ষেত্রে একই। কেন না আমি একটু আগে তোমাদের বলেও ছিলাম যে গামা জি যখন আমি গ্যাসের জন্য বের করব, সে তরলের মানে স্থির চাপের জন্য বের করা হোক কি স্থির আয়তন অর্থাৎ চাপ গুণাঙ্ক হোক কিংবা আয়তন গুণাঙ্ক হোক, দুটোরই মান কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে একই হয়। সেই জন্য এর উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। তো এবারে জিজ্ঞেস করেছে এদের মধ্যে যতগুলো অপশন আছে কোনটা সঠিক। তো স্বাভাবিকভাবে গামা এস এর যে মান সেটা গামা এল এর থেকে ছোট, আবার গামা এল যেটা থাকছে সে কিন্তু গামা জি এর থেকে ছোট। তো এই অপশনটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন এ, ওই জন্য উত্তর হবে অপশন এ। এবারে আমরা কোশ্চেন নাম্বার 5 এ যাব। এটা ভালো প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন আমরা ফাইনালেও পেতে পারি। তো কোশ্চেন নাম্বার 5 এ তোমরা লক্ষ্য করে দেখো প্রমাণ চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন দেওয়া রয়েছে। তো ইনিশিয়াল আয়তন দেওয়া রয়েছে, অবশ্যই আয়তনটা কোনো কাজে লাগবে না, কারণ জিজ্ঞেস করেছে চাপ গুণাঙ্ক। তো চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যেহেতু চাপ গুণাঙ্ক বলেছে চাপের পরিবর্তনটা লাগবে, প্রাথমিক চাপটা লাগবে, তো আয়তন এই ক্ষেত্রে লাগবে না। তবু দেওয়া থাকে এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য। স্থির আয়তনে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসের চাপের পরিমাণ 850 মিলিমিটার, পারস্তম্ভের চাপ, ওই গ্যাসের চাপ গুণাঙ্ক কত। তো সিম্পল লজিক যদি বলি যে চাপ গুণাঙ্ক মানে কি আয়তন স্থির থাকবে, তাহলে এক্সপ্রেশন আমরা জানি Pt - P0 বাই P0 into T। সো Pt - P0 যদি আমি বলি তো Pt এর মান এই ক্ষেত্রে রয়েছে সেটা কত না 850 মিলিমিটার অফ Hg, আর P0 কত না P0 টা হচ্ছে আমাদের নরমাল যেটা হয়ে থাকে NTP তে, তার মানে 76 সেন্টিমিটার পার স্তম্ভ। যেহেতু এটা মিলিমিটারে আছে ওই জন্য 76 সেন্টিমিটারটাকে মিলিমিটারে করলাম 760। তো 760 আর উষ্ণতা রয়েছে যেটা বলাই রয়েছে প্রশ্ন দেখো সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর সেলসিয়াসেই রয়েছে, তাহলে সেলসিয়াসে করব সেলসিয়াসে, তাহলে ভাগ করলে এটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা আছে কত না অপশন এ তে এটা রয়েছে। তো এখানে উত্তর হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 6 এ দেখবে আমাদের হাইড্রোজেনের জন্য আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান জিজ্ঞেস করা হয়েছে। তো আপেক্ষিক গ্যাস ধ্রুবকের যে মান বের করার যেটা নিয়ম কিংবা যেটা ডেফিনিশন থিওরিতে তোমরা পড়েছো যে গ্যাস আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন হয়, কারণ আণবিক ভরের উপর নির্ভর করে। আর মোলার গ্যাস ধ্রুবকের মান কিন্তু নির্দিষ্ট হয় যেটা হচ্ছে R। তো যেহেতু এটা সিজিএস এককে রয়েছে তাহলে আমরা ওই R কে যেটা করি সেটাই করব। তো m হচ্ছে 2। তো এখান থেকে ডিভাইড করলে যেটা আমরা এখানে তোমরা দেখবে অপশন একটা রয়েছে 4.16, তাহলে বের হচ্ছে কত অতটা বের হচ্ছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা অবশ্যই আমাদের কেলভিনেই করা উচিত হবে, কারণ হচ্ছে সেলসিয়াস কেলভিন দুটো যদি অঞ্চল একই রকমই থাকে 100 সমান ভাগ করা থাকে তাহলে একই রকমই হবে। তাহলে আর গ্রাম ইনভার্স কেলভিন ইনভার্স। তো দেখো অপশন এ তে একটা রয়েছে 4.16, তো 16155 তো বুঝতে পারছো ক্লোজ ভ্যালু। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 7। তো সেই ক্ষেত্রে দেখবে তোমরা প্রশ্নতে বলা রয়েছে চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়ালে কোন গ্যাসের ঘনত্ব কি হবে। তো চাপ স্থির রয়েছে
কিন্তু তাপমাত্রা বাড়ানো হচ্ছে। তো এটা যদি করতে হয়, আমি একটু আগে তোমাদের এটা বলেছিলাম আর কি, ঠিক আছে। তো নির্দিষ্ট গ্যাস, তাহলে আর ধ্রুবক, এম ধ্রুবক, চাপ স্থির আছে, তাহলে রো টি ধ্রুবক। এই ফর্মুলাটাই দেখো কাজে লেগে যাচ্ছে এখানে। তাহলে দেখো প্রশ্নে বলা রয়েছে চাপ স্থির রেখে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে রো প্রপোর্শনাল টু 1/t। তো টি যদি বাড়ানো হয় তাহলে কি হবে, কমবে। তাহলে দেখো এখানে যে অপশন রয়েছে সেই অপশন দেখো, সাথে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, তোমরা জানো এটা মৌখিক প্রশ্ন, গ্যাসের আয়তন গুণাঙ্ক নির্ণয়ের সময় সর্বদা যে উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে ধরা হয়, সেটা সব সময় 0 ডিগ্রি সেলসিয়াস কিংবা বরফের গণনাঙ্ক হিমাঙ্ক যত, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস, সেই উষ্ণতাকেই প্রাথমিক আয়তন। সেই উষ্ণতাতে কোনো গ্যাসের আয়তন যত হয় সেটাকেই প্রাথমিক আয়তন ধরা হয়। এই জন্য এর অপশন হবে 8B, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। পরের যে প্রশ্ন সেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9 ও সহজ রয়েছে। সেখানে বলা রয়েছে কোন গ্যাসের সমষ্ণ লেখক হলো গ্যাসটির কোন লেখচিত্র। না তোমরা জানো PV nRT বলো কিংবা 1 মোলের জন্য RT বলো, তো সমষ্ণ মানে T হবে কনস্ট্যান্ট। তো T যদি কনস্ট্যান্ট হয় তাহলে PV ধ্রুবক। তাহলে আমি যদি P এবং V এর মধ্যে লেখচিত্র অঙ্কন করি তাহলে একটা স্থির তাপমাত্রা অঙ্কন করতে হবে। ওই জন্য এর উত্তর হবে সম্ভবত অপশন এ তে রয়েছে PV লেখচিত্র, দেখো সে অপশন এই হবে। কোশ্চেন নাম্বার 10, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। না, স্থির চাপ রয়েছে গ্যাসের আয়তন। তো চার্লসের সূত্র যেটা গাণিতিক রূপ ছিল, তোমরা মনে করে দেখো যে V সমানুপাতিক T, তোমরা ক্লাস 10 এ এরকম সম্পর্কও পড়েছো। তাহলে তুমি দেখতেই পাচ্ছ তোমরা উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু আয়তন বাড়ে। তো এখানে দেখো তোমাদের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নতে বলা রয়েছে গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। হ্যাঁ, সমানুপাতিকভাবে, অর্থাৎ রৈখিকভাবে। তাহলে দেখো 10 এর দাগে বি অপশনে কিন্তু এটা রয়েছে, রৈখিকভাবে পরিবর্তিত হয়। 11 দাগে রয়েছে PV এবং P এর লেখচিত্র কার সঙ্গে সমান্তরাল কিংবা সমান্তরাল হয় না। এবারে PV আর P এর লেখচিত্র, তোমরা মনে করো দেখো আমি থিওরিতে তোমাদের পড়িয়েছিলাম, এটা PV যদি এটা P হয়, যেহেতু PV সমান ধ্রুবক বয়েলের সূত্র থেকে, তাহলে দেখো এটা P অক্ষে সমান্তরাল হচ্ছে, অর্থাৎ আমরা এর উত্তর বলবো 11A, P অক্ষে সমান্তরাল। পরের প্রশ্ন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক সমান হবে তার জন্য। তো আমি এটা একটু আগেই বলেছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্ক সমান হয়। তো এই জন্য এটা অপশন হবে 12A। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো এখানে দেখো T উষ্ণতা 1 মোল অক্সিজেন রয়েছে, আবার চাপ রয়েছে T, আরেকটা উষ্ণতা মানে একই রকম পাত্র, অনুরূপ পাত্র, সেখানে উষ্ণতা বাড়িয়ে দেওয়া হলো 2T, আর 1 মোল হিলিয়াম নেওয়া হলো। দেখো অক্সিজেন নিয়ে কি হিলিয়াম নিয়ে সেটা ফ্যাক্টর না, যতক্ষণ দুজনের মোল সংখ্যা সমান, দুটোতেই দেখো 1 মোল রয়েছে। তাহলে যদি আমি এই সমীকরণের কথাও বলি PV nRT, তাহলে দেখো উষ্ণতা তো একই, R তো একই, কারণ R তো নির্দিষ্ট, N ও একই। এবার থাকলো PV। তো এবার দেখো প্রথম ক্ষেত্রে চাপ P, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে চাপ জিজ্ঞেস করেছে, শুধু উষ্ণতা পরিবর্তন হয়েছে। তাহলে সিম্পল লজিক দেখো, উষ্ণতা পরিবর্তন হলে T এর জায়গায় অন্য কিছু হয়েছে। তাহলে আমি যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কথা বলি তাহলে আমরা সরাসরি বলতে পারি চাপের সূত্রতে দেখেছিলাম রেনল্ডের সূত্রতে P সমানুপাতিক T। তাহলে উষ্ণতা কত না, যখন T ছিল তখন চাপ T, তো উষ্ণতা যখন 2T হবে তখন স্বাভাবিকভাবে চাপটা 2T হবে, তাই তো। সেই জন্য দেখো তোমাদের এই 13 দাগে যে অপশনটা রয়েছে
সেটা হচ্ছে অপশন সি। অপশন সি তে রয়েছে 2p। যেহেতু উষ্ণতা দ্বিগুণ সেই জন্য চাপও দ্বিগুণ হলো। কোশ্চেন নাম্বার 14 এ দেখো, এটা আমরা বলা না বলা সমান, তার কারণ হচ্ছে যতগুলো অপশন রয়েছে এই অপশনটা এর সঙ্গে পুরো ম্যাচ করছে। এর সঙ্গে দেখো বইতে তোমাদের যে অপশন রয়েছে সেক্ষেত্রে কত না D1 T1। আমি তোমাদের একটু আগেই ভিডিওর শুরুতে এটা আলোচনা করেছিলাম, প্রমাণটা লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম, ফোর্থ ভিডিওতে। P by rho t equals to R by M। তো এটা যদি ফিক্স হয় তাহলে ফার্স্ট কেসে কি হবে, P1 rho 1 T1। তো রো কে এই ক্ষেত্রে দেখো D লেখা রয়েছে, তাহলে এটা হবে 14a। তাহলে দেখো পুরো হুবহু মিলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15। তো কোশ্চেন নাম্বার 15 এ দেখো বলা রয়েছে কার জন্য না অক্সিজেনের জন্য অবস্থার সমীকরণ লিখতে হবে। তো আমি তোমাদের মনে করে দেখো এই কোশ্চেন নাম্বার 15 করতে গেলে কত সহজে করতে পারবো। অক্সিজেনের জন্য যেহেতু লিখবো তো Pv কত m by m RT, এটা এখনই লিখেছিলাম। তো অক্সিজেন রয়েছে কত গ্রাম অক্সিজেন না 5, আর অক্সিজেনের আণবিক যে ভার সেটা হচ্ছে 32। তাহলে 5 বাই 32। তো লক্ষ্য করে দেখো 5 বাই 32 RT, তাহলে এটা হচ্ছে অপশন এ। তাহলে 15টা হচ্ছে অপশন এ। কত সহজেই তোমরা করতে পারবে, এটা ক্লাস 10 এ তোমরা করেছো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 16, যেখানে দেখবে তোমাদের বলাই রয়েছে যে সমান চাপ, আয়তন এবং তাপমাত্রা T এর দুটি গ্যাসকে মেশানো হলো। মিশ্রণের আয়তন ও তাপমাত্রা V এবং T। তো যা ছিল তাই আছে। এবার জিজ্ঞেস করা হয়েছে যে চাপ কত হবে, সেইটা জিজ্ঞেস করা হয়েছে এই 16 দাগের প্রশ্নতে। তাহলে 16 দাগের প্রশ্নতে দেখবে উত্তর রয়েছে 2p। কেন রয়েছে না দেখো একই রকম গ্যাস, দুটি গ্যাস রয়েছে, তাহলে PVT যা আছে সেটাকে আমরা যুক্ত করেছি। তাহলে দেখো গ্যাসের যদি একই রকম পাত্র হয়, আগে যে আয়তন ছিল তাই থাকবে, উষ্ণতার তো কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ উষ্ণতার কোনো তারতম্যই নেই, তাহলে ব্যাপারের কোনো প্রশ্ন নেই। কিন্তু যে গ্যাসটাকে মেশানো হয়েছে প্রথমে P চাপে ছিল, আবার গ্যাসকে মেশানো, তাহলে স্বাভাবিকভাবে সেখানে আরো ততটাই পরিমাণ, যদি সেম মোল সংখ্যা ধরি আমি, ততটা পরিমাণ অণু আরো প্রবেশ করেছে গ্যাসে, সে যদি অন্য গ্যাসে ধরি, তো তারা তো পরস্পর সঙ্গে মিশ্রিত হচ্ছে, তারা গিয়ে পাত্রে দেওয়ালে সেই ধাক্কা দিচ্ছে। তো গ্যাসের চাপটা পরিমাপ আমরা কিভাবে করি, সেই পাত্রে ধাক্কার সাথেই তো পরিমাপটা করি। তার মানে এটাই হচ্ছে আগে কি ছিল, যাকে মেশানো হলো সেটাও আবার P। তো স্বাভাবিকভাবে আগে যে প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করেছিল এখন দ্বিগুণ প্রয়োগ করবে, সেই জন্য চাপটা দ্বিগুণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটা হবে 16 দাগে এই অপশন। এইবার তোমাদের জানো 18 দাগ বইতে করে দেওয়া রয়েছে, তো শুধুমাত্র আমাদের 17 দাগটাই করতে হবে। তো 17 দাগটা আমি এদিকে করব একটু, যেহেতু উত্তরটা একটু বড়, তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এন্ট্রান্সেও কাজে লাগবে। তো 17 দাগে যে এমসিকিউটা রয়েছে ওটা বড় প্রশ্ন আকারে হতে পারে। তো এই প্রশ্নটা করার সময় যেটা মাথায় রাখতে হবে যে একটা হ্রদের তলদেশে একটা সাপোজ একটা বায়ু বুদবুদ আছে। তোমরা প্রশ্ন দেখবে এখানে বলাই রয়েছে একটা বড় বুদবুদ রয়েছে। তো এইবারে ধরো হ্রদটা যদি আমি এরকম ধরি আর এটা যদি বায়ুপৃষ্ঠ ধরি, তাহলে এটা হ্রদের তলদেশে একটা বায়ু বুদবুদ ছিল। সে তো এইখানে যদি চাপের কথা বলা হয়, যদি বায়ুমণ্ডলের চাপ আমি P0 ধরি, তাহলে এই তলদেশে চাপটা কত হবে না স্বাভাবিকভাবে তলদেশে চাপটা হবে বায়ুমণ্ডলের চাপ যেটা P0 ধরেছি, প্লাস এই যে গভীরতা যতটা রয়েছে হ্রদে, তো এই গভীরতাকে আমি ধরলাম D। তাহলে এই চাপটা কত হবে রো G, উচ্চতা কিংবা গভীরতা কত সেটা হচ্ছে D। তো রো কি হচ্ছে না, যেহেতু হ্রদে জলই রয়েছে তো সেটা হচ্ছে জলের ঘনত্ব, আর এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। তো এটা থাকছে। এবার বুদবুদটা যখন উপরের পৃষ্ঠে এলো তখন বলছে যে তার ব্যাসার্ধ দ্বিগুণ হলো, অর্থাৎ এখানে যদি ব্যাসার্ধ R1 হয় এখানে R2 হলো, তাহলে প্রশ্ন অনুসারে R2 হচ্ছে 2R1। বাট সিম্পল একটা লজিক, যদি আমি বুদবুদটাকে গোলাকার ধরি তার মানে প্রথমে আয়তন এটা ছিল, পরে হয়েছে এইটা, তাহলে এটা যদি V1 ধরি আর এখানে যদি মান বসাই, যেহেতু দ্বিগুণের ব্যাপার রয়েছে, তাহলে এখানে কত আসছে না অন্তিম যে আয়তনটা হচ্ছে অর্থাৎ V2 যেটা, তো এইখানে যদি বসানো হয় তাহলে কত আসছে
4 এর 3 পাই r1 কিউব গুণ r2 2r1, তা 2 এর ঘন করা হচ্ছে তাহলে 8, তার মানে একটু ভেবে দেখো তো v2 টা, এটা তো v1, তাহলে v2 কত পাওয়া যাচ্ছে না, দুটো আয়তন তো সমান না, তাই না? তাহলে আমি এরকম বলতে পারি, আমি এটাকে অন্যভাবে বললে ভালো হতো, এইভাবে বললে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি এইভাবে বলছি। শুরুতে ছিল, তোমরা আগেরটা দরকার নেই বোঝা, এটা বোঝো সুবিধা হবে। দুটো সমান তো আয়তন হবে না, দুটোর সাইজ তো বেড়ে গেছে, এখানে মান বসিয়ে দাও। তাহলে দেখো কত আসছে, 8 into v1, তাহলে এখান থেকে কত আসছে v2 8 v1, তার মানে আয়তনের পরিবর্তন বুঝতেই পারছো, আর গুণ বৃদ্ধি পেয়ে গেছে, তাই তো? তাই হ্রদের মোটামুটি উষ্ণতা আমরা ধ্রুবক ধরতে পারি, মানে টি টাকে আমরা ধ্রুবক ধরতে পারি। ধরলে সুবিধা কি না, আমরা বয়লের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে বয়লের তাহলে কত হবে, P1 V1 সমান P2 V2। তো আগে তলদেশের কথা হিসাব করা যাক, সেটা কত P0 এইটা, V1 এজ ইট ইজ থাকলো, আর P2 কত হবে না, এখানে প্রশ্নে বলা রয়েছে যে চাপটা, সেখানে পরিষ্কার বলা রয়েছে বায়ুমণ্ডলের চাপ এই উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান। তাহলে জলস্তম্ভের চাপ মানে কত না, এখানে বলতে চাইছে যে P0 আর এটা হচ্ছে 8v1। এবার P0 সমান কত না, P0 সমান হচ্ছে rho gh, মানে প্রশ্নে বলা রয়েছে এটা, তাহলে rho gd, আর এখানে হচ্ছে v1 তো কেটে গেল, 8 rho gh, তাহলে এখান থেকে কত আসছে না, rho gd 7 rho gh, rho কেটে যাচ্ছে, gg কেটে যাচ্ছে, তাহলে d 7h। তাহলে গভীরতা হচ্ছে h এর উচ্চতা 8 গুণ, অর্থাৎ অপশন সি। তো দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের এখানে অত খাটার কোনো প্রয়োজনীয়তা নেই। ব্যাসার্ধ যত গুণ হয় আয়তন সবসময় তার কত হয়, তার ঘন যত হয়, অর্থাৎ 2 আছে, তার ঘন কত হবে 8, ওই জন্য দেখো 8 গুণ। তো সেইভাবেও করতে পারো, কিংবা যে রাশিমালা থাকবে উভয় পক্ষকে ঘন করে দেবে, তাহলেও পেয়ে যাবে উত্তরটা। তো সেটা বের করবে, তারপরে বলের সূত্র প্রয়োগ করবে। তো এখানে শেষ হচ্ছে এমসিকিউ আলোচনা। 18 দাগের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেটা বইতে বসে দিয়েছে, তাই আমি আলোচনা করছি না। আমরা নেক্সট ভিডিওতে সেট 1 এ কিছু অঙ্ক আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।